ভয়ের বারান্দা কামস লাইভ। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। আজকে আপনাদের এমন ঘটনা শোনাবো যেটা এর আগে আপনারা কখনো শোনেননি। আজকে কবিরাজ সম্বন্ধে আপনাদের এমন কিছু তথ্য দিতে চলেছি যেটা এর আগে আপনারা কখনো শোনেননি, যেসব তথ্য মানুষের অগোচরে থেকে গিয়েছে। আজকে শুনবেন কিভাবে একজন নিজের জীবন বাঁচানোর জন্য একটা ভয়ঙ্কর কবিরাজে পরিণত হয়, কিভাবে সে শিক্ষা দীক্ষা অর্জন করেছিল, আর তার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা যেটা আপনাদের রক্ত শীতল করতে যথেষ্ট। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সেই ঘটনায় যেতে চাই। ঘটনাটি আমার কাছে রানা হামিদ লিখে পাঠিয়েছেন, যিনি আমাদের ভয়ের বারান্দার একজন মডারেটর। সে যেভাবে আমার কাছে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছেন রানা ভাই। আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের। তরিকুল, আমি জানি তুই সবসময় ভালো আর ভালোর সাথেই আছিস, তাই তোকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। বর্তমানে আমি ঢাকায় আছি। তোর সাথে ফোনে এর আগে আমি কথা বলেছিলাম, আর বলেছিলাম ইমরান দাদুর কথা, হয়তো তোর মনে আছে। এর আগেও আমি ইমরান দাদুকে নিয়ে একটা ঘটনা লিখেছি, যেটা ইতিমধ্যেই তুই শ্রোতা বন্ধুদের শুনিয়েছিস। তাই আমি আরও একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ইমরান দাদু আমার এক ঘনিষ্ঠ বন্ধুর নিজের দাদু। আমি তাদের বাসাতেই থাকি, আর সবচেয়ে বড় কথা, দাদুর সাথে আমার এক অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে। একদিন রাতের বেলা আমি খাওয়া দাওয়া শেষ করে ছাদের ওপরে গেলাম, আর দেখলাম সেখানে দাদু বসে আছে। দাদুকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি কবিরাজ মশাই, কেমন আছেন? হঠাৎ এই রাতের বেলা ছাদে কি করছেন? দাদু হাসতে হাসতে আমাকে বলল, আমি শুধু একজন কবিরাজ নই রে, আমি অন্যরকম মানুষ। আয় তোকে আজকে শোনাবো সেই ঘটনা যার জন্য আমি আজ কবিরাজি শিখেছি। এই ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। আজকে এই ঘটনাটি তোকে আমি বলতে চলেছি। তো যেভাবে দাদু আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে ইমরান দাদু। ঘটনাটা 1965 সালের। আমি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের মানুষ। খুলনা বিভাগের এক পুরনো গ্রামে আমাদের বাসা। চারিদিকে শুধু খাল বিল আর বন, কিন্তু এই গ্রামের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, যার নাম একটু পরেই তুই জানতে পারবি। এটা একটা অভিশপ্ত জিনের ঘটনা। একটা সময় কেউ এই নামটি উচ্চারণই করতো না, কিন্তু এখন আমি এই নামের অভিশপ্ত ছায়া থেকে বাঁচার জন্য সবকিছু তোকে বলছি। ঘটনাটি ঘটেছিল 1965 সালে। তখন আমার বয়স ছিল 15 বছর। আমাদের গ্রামে একটা পুরনো মসজিদ আছে। প্রায় 300 বছর ধরে ওই একই জায়গাতে ওই মসজিদটা দাঁড়িয়ে আছে। গ্রামের বয়স্ক জ্যাঠারা বলেন, এই মসজিদের নিচে এক সময় এক পাথরের কূপ ছিল, যেটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কূপের ভেতরে নাকি কারা যেন এক জিন জাতিকে বন্দি করে রেখেছিল। নাম ছিল ডাগুরা। সে খুবই ধ্বংসাত্মক আর তন্ত্র বলে নিয়ন্ত্রিত ছিল। এক রাতে আমি আর আমার দুই বন্ধু রহিম ও জাহিদ মসজিদের পেছনের ঝোপে লুকিয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ রহিম বলল, তুই কিছু শুনছিস? নিচে থেকে কারা যেন কান্নার মতো আওয়াজ করছে। আমি প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু তখন স্পষ্ট শুনি এক মেয়েলি গলায় কেউ যেন নিচ থেকে ফিসফিস করে ডাকছে। বলে রাখি, সে সময় আমাদের মসজিদের নতুন করে নির্মাণ কাজ চলছে, যার কারণে মসজিদটা ভাঙা ছিল। জাহিদ ভয় পেয়ে দৌড়ে পালালো, কিন্তু আমি আর রহিম আমরা কৌতূহলী হয়ে মসজিদের কাছে গেলাম, আর সেখানে গিয়ে একটা কূপের মতো কোনো কিছু দেখতে পেলাম। আমরা নিজেদের কৌতূহলবশত সেই জায়গাটা খুঁড়তে লাগলাম। আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেখানে একটা পুরনো তালাবন্ধী বাক্স খুঁজে পেলাম। তালার গায়ে আরবি দিয়ে কিছু একটা লেখা ছিল, যেটা আমরা বলতে পারবো না। রহিম বলল, এই বাক্সটা না খোলাই ভালো হবে, কিন্তু কে শোনে কার কথা?
তখন আমাদের রক্ত গরম ছিল। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আমরা তালাটা ভাঙতে সক্ষম হই। তালাটা ভাঙার সাথে সাথেই বাক্সর ঢাকনা খুলতেই এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আমরা দুজনের কেউ প্রস্তুত ছিলাম না। বাক্সর মুখ খোলার সাথে সাথেই বাতাস থেমে গেল, গাছের পাতা নড়ল না। দূর থেকে কুকুরগুলো সব একসাথে হু হু করে ডেকে উঠল। মুহূর্তেই আমাদের সামনে থেকে এক কালো ধোঁয়ার সাপের মতো কিছু বেরিয়ে এলো। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, ঠিক আগুনের মতো। সে কোনো কথা বলেনি, শুধু এক পলক তাকিয়েছিল রহিমের দিকে। এরপরে রহিম জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমিও সেখান থেকে দৌড়ে পালালাম। জানি না রহিম কিভাবে নিজের বাড়িতে এসেছিল। তারপর থেকে গ্রামে শুরু হলো ভয়াবহ ঘটনা। রহিম আর স্বাভাবিক রইল না। রহিমের শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো। সে কিছু খেত না। সে রাতে চিৎকার করে বলতো কেউ তার গলা চেপে ধরেছে। মাটির দিকে তাকিয়ে থাকতো আর ফিস ফিস করে বলতো সে সে বলেছে সে আসবে, সে আমার ভেতরে ঢুকে গেছে, সে আমাকে নিয়ে যাবে। এভাবেই 2 দিন কেটে গেল। একদিন হুজুর এসে কোরআন পড়ে পানি ছেটাতে গেলেন। তখনই রহিম চিৎকার করে উঠল, এই তুই কে রে? তুই আমাকে থামাতে পারবি না, তুই জানিস না আমি কে? এই কথাটা শোনার সাথে সাথে কোনো এক অজ্ঞাত কারণে হুজুর অজ্ঞান হয়ে পড়ল। এরপর থেকে শুরু হলো মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা। প্রথমে মাদ্রাসার এক হাফেজ, তারপরে স্কুলের মাস্টার মশাই, এরপর এক মহিলা যার লাশ 1 সপ্তাহ পর পাওয়া গেল। মুখটা ছিল পেছনের দিকে ঘোরানো এবং শরীর ছিল যেন জীবন্ত পচে যাওয়া। সবাই বুঝলো কোনো একটা অস্বাভাবিক ঘটনা এলাকার ভেতরে ঘটছে। আমি তখনও কাউকে কোনো কিছু বলেছিলাম না। সেদিনকে আমরা কি করেছিলাম আর কি ঘটনা ঘটেছিল আমি বুঝতে পারছিলাম। হয়তো আমাদের ভুলের জন্যই আমাদের গ্রামে এমন কিছু ঘটছে। এক রাতে আমি স্বপ্নে দেখি এক লম্বা ছায়া, যার মুখ নেই, পা মাটিতে লেগে নেই। সে আমাকে বলছে, তুই তুই আমাকে মুক্ত করেছিস, এবার তোর রক্তে আমার ছোপ লাগবে। আমি ঘুম ভেঙে দেখি আমার বালিশে কালো দাগ আর শরীরে আঁচড়ের মতো কিছু। তখন থেকে আমি ভয় পেতে শুরু করি। এরকম ঘটনা আমার সাথে প্রায় 3 দিন ঘটে। আমি আর সহ্য করতে পারি না। আমি বাড়িতে সবকিছু বলে দেই। এরপরে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন, তারপরে চোখ বন্ধ করে কোরআনের কিছু আয়াত পড়লেন। তিনি একটা ঘরের ভেতরে চলে গেলেন। সেখান থেকে ফিরে এসে আমাদের যা জানালেন, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর বলেন, এই জিন জাদু বলে ডাকা নয়, বরং তন্ত্র দ্বারা বন্দী রাখা হয়েছিল। আমি সেদিন সেই সিল ভেঙে দিয়েছিলাম। এখন তাকে ফেরানো প্রায় অসম্ভব। এরপরে এই ঘটনাটা পুরো এলাকার ভেতরে আগুনের মতো ছড়িয়ে যায়। তখন আমাদের বয়স কম ছিল, যার কারণে আমাদের ওপরে তেমন একটা দোষারোপ এসেছিল না। ইতিমধ্যেই আমাদের গ্রামের ভেতরে অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে। গ্রামবাসী মিলে এক ভালো ত্রান্তিক কিংবা হুজুরের খোঁজ করছিলাম। আমরা খুঁজে বের করলাম এক ত্রান্তিককে, যার নাম ছিল মাধব সাধু। সে থাকতো সুন্দরবনের কাছে, গভীর বনে। সে আমাদের বলল, আমরা বেশ কয়েকজন মিলে তার কাছে গিয়েছিলাম এবং আমাদের যাওয়ার সাথে সাথে সে আমাদের বলল, তোমরা যে সমস্যার জন্য আমার কাছে এসেছো, এটা কোনো সাধারণ কিছু না। কারণ ডাগুরা কোনো সাধারণ জিন নয়। ও ছিল এক সময় এক তান্ত্রিকের সহচর। পরে সে নিজেই তান্ত্রিককে হত্যা করে সকল শক্তি আত্মসাৎ করে। ওর চোখের দিকে তাকালে মানুষ পাথর হয়ে যায়। তোমরা অনেক দেরি করে ফেলেছ। তবে সে একটা উপায় দিয়েছিল। উপায়টা ছিল কিছুটা এইরকম, একটা রক্তে ভেজা কালী তন্ত্র।
যেটা পূর্ণিমার রাতে পাঠ করলে এবং ডাগুরার নাম নিয়ে তাকে আহ্বান জানালে তার ছায়া সামনে এলে তাকে ফেরত পাঠানো সম্ভব। এটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর, এত পরিমাণে ভয়ঙ্কর যে এই কাজের কারণে জীবনও চলে যেতে পারে। এটা কারো দ্বারা করা সম্ভবও নয়। এমনকি আমরা যে মাদক সাধুর কাছে গিয়েছিলাম তিনি এটা করতে পারবেন না। তিনি আমাদের এও জানান এটা কোনো সাধারণ জিন নয়, এটা মারিচ সম্প্রদায়ের একটা বদ জিন, যেটাকে আয়ত্তে আনা একেবারে অসম্ভব। কারণ এটাকে যে আয়ত্তে আনতে যাবে তার উপরে নেমে আসবে ঘোর বিপদ। এখান থেকে বেঁচে ফেরার আশঙ্কা একেবারে নেই বললেই চলে। আমাদের গ্রামের ওপরে যেই মারিচ জিনের ছায়া পড়েছে আর আমি যে জিনটাকে মুক্ত করেছি সেটা কোনো সাধারণ জিন নয়, সে ছিল একটা বড় সড় জিনের গোত্রের সম্রাট, যাকে আয়ত্তে আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেই মাধব সাধু আমাদের এও বলেছিল আমার বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কারণ আমার নজর পড়েছে তার উপরে। ইতিমধ্যে সে অনেকজনকে মেরে ফেলেছে। আমার দুই বন্ধু ছিল তার প্রথম শিকার। তারপরে আমাদের সবাইকে অবাক করে দিয়ে মাধব সাধু আমাদের বলেন আমার বাঁচার সম্ভাবনা একেবারেই নেই, তাই আমি যেন একটা শেষ চেষ্টা করি এই জিনটাকে আটকানোর। এই জিনটাকে আটকানোর কিছু উপায় মাধব সাধু তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু এটা ছিল একেবারে নিতান্ত মৃত্যুকে আহ্বান করা। তাই এই প্রক্রিয়াটা তিনি অবলম্বন কোন অবস্থাতেই করতে চাচ্ছিলেন না। তবে তিনি আমাদের গ্রামের লোকজনকে বলেছিলেন যেহেতু আমার ওপরে এই জিনের বদনজর রয়েছে, তাহলে আমি যেন চেষ্টা করি এই জিনটাকে আটকানো। আর এই জিনটাকে আটকানোর জন্য কি কি করতে হবে এই প্রশিক্ষণ মাধব সাধু আমাকে দিতে পারে। এই নিয়ে আমাদের গ্রামের ভেতরে একটা বৈঠক বসেছিল। যেহেতু আমি এই জিনটাকে মুক্ত করেছি, তাই গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল আমি যেন এই পরিস্থিতির মোকাবেলার জন্য দাঁড়াই। আর কোনো উপায় না পেয়ে আমিও এতে রাজি হয়ে গেলাম। মাধব সাধু আমাদের এও বলেছিল যতদিন আমি মাধব সাধুর কাছে থাকব এবং তন্ত্রবিদ্যা নিতে থাকব ততদিন আমার কোনো সমস্যা হবে না। যেই কথা সেই কাজ। পরের দিন থেকেই মাধব সাধু আমাকে তার শেখা তন্ত্রবিদ্যা শেখাতে লাগলো। সে আমাকে এবার যা জানালো এটা ইতিহাসে হয়তো কোনো কবিরাজ আজ পর্যন্ত কাউকে বলেনি। মাধব সাধু আমাকে বলেছিল শোন ইমরান, তোকে আমি আমার শিক্ষার অনেক কিছু উপহার দিতে চাই। তোর ওপরে আমার অনেক মায়া হচ্ছে। মায়া হচ্ছে এই কারণে যে তুই যে জিনটাকে মুক্ত করেছিস, এই জিনটাকে যদি একবার আয়ত্তে আনা যায় একে দিয়ে অনেক কিছু করানো যাবে, অনেক অসাধ্য সাধন করা যাবে। তবে এই জিনটা অনেক অনেক লোভ দেখাবে, যেই লোভে পা দিলেই নির্ঘাত মৃত্যু। আমি তোকে বিশেষ কিছু শিক্ষা দিতে পারবো না, আমি তোকে কিছু তন্ত্র মন্ত্র শিক্ষা দিতে পারবো যেগুলো তোর মুখস্থ করতে হবে, চর্চা করতে হবে। আর এগুলোর দ্বারাই তুই নিজে একটা কবিরাজে কিংবা তান্ত্রিকে পরিণত হতে পারবি। কেন হতে পারবি এটা তুই কিছুদিন পরে বুঝতে পারবি, যখন তোর এই মন্ত্রগুলোর উপরে আয়ত্ত চলে আসবে। কোনো ওস্তাদ কাউকে কোনো কিছু শিক্ষা দিতে পারে না, শিক্ষাটা আসে নিজের ভেতর থেকে, যদি সে নিজে কোনো কিছু শেখার আগ্রহ করে। আমার হাতে কোনো উপায় ছিল না। ওস্তাদ মাধব সাধুর দেওয়া সে মন্ত্রগুলো আমি দিনরাত জপ করতে লাগলাম। এরই মাঝে মাধব সাধু আমাকে বলেছিল সে সবসময় আমার ওপরে নজরদারি করবে, কিন্তু তিনি আমাকে তেমন কোনো সাহায্য করতে পারবে না। আমি যেন নিজেই নিজের বাঁচার উপায়টা খুঁজে বের করি। তিনি আমাকে সামান্য কিছু মন্ত্র পাঠ করতে বলেছিলেন, আর আমাকে বলেছিলেন এই মন্ত্রগুলো পাঠ করলে আমার সাথে কি কি ঘটতে পারে। সে আমাকে বুঝিয়েছিলেন তুই নিতান্তই একটা মৃত লাশ, তোর বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু শেষ চেষ্টা করতে ক্ষতি নেই। তুই নিজের ভেতরে একটা জেদ তৈরি কর যে তোকে বাঁচতেই হবে, আর তুই এই জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তোকে আমি যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা যদি তুই রপ্ত করতে পারিস
তাহলে কোনো এক রাতে তোর সামনে এমন কিছু ঘটবে যেটাতে কোনো অবস্থাতেই ভয় পাওয়া যাবে না। আর তুই এই জিনিসটাকে যদি একবার আয়ত্তে আনতে পারিস, তাহলে তুই হয়তো এই মারের জিনের কাছ থেকে রেহাইও পেতে পারিস। তোর কাছে যে জিনিসটা আসবে, সেই জিনিসটা তোকে এমন কিছু শেখাবে যেটা এই মারের জিনকে বন্ধ কর, যেটা এই মারের জিনের কোনো একটা ব্যবস্থা করতে তোকে সাহায্য করতে পারে। আমার হাতে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আমি মাধব সাধুর দেওয়া সেই তন্ত্রগুলো প্রতিদিনে ও রাতে জপ করতে লাগলাম। একদিন মাধব সাধু এসে আমাকে জানালো, আমি নিজের বাড়িতে যদি এসব করি তাহলে কাজ হবে না, আমাকে একজন প্রশিক্ষিত তান্ত্রিকের মতো আচরণ করতে হবে। আমাকে কোনো এক কবরস্থান কিংবা কোনো শ্মশানে গিয়ে এই মন্ত্রগুলো জপ করতে হবে। যদিও গ্রামবাসীর সবাই জানতো আমি কি করছি, কারণ এটা আমার একার সিদ্ধান্ত ছিল না, কারণ গ্রামবাসীরাও এই সিদ্ধান্তে ছিল যেন আমি এই সমস্যার সমাধান করতে পারি। আমি আমাদের গ্রামের একটা পুরনো কবরস্থানে গেলাম, আর সেখানে গিয়েই আমি আমার প্রক্রিয়াগুলো চালাতে লাগলাম। আমাকে অনেকজন দেখতো আমি কোনো এক কবরের উপরে বসে আছি আর এই মন্ত্রটা পাঠ করছি। যখনই মানুষ আমাকে দেখতো, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করত, কারণ তারা জানতো আমি কি করছি। গ্রামের কোনো মানুষ কখনোই আমাকে বিরক্ত করতো না, তারা আমাকে আমার মতো ছেড়ে দিয়েছিল। আর আমিও পরিবার এবং গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হয়তো 7 থেকে 8 মাসের মতো এরকম চলেছিল। কোনো এক রাতে আমার সাথে ঘটলো এক অস্বাভাবিক ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদিন রাতের বেলা সদ্য দাফন করা এক কবরের ওপরে বসে এই মন্ত্রটা পড়তে লাগলাম। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে এলো, আর এরই মাঝে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে দেখি সেই কবরটা নড়তে আরম্ভ করেছে, আশপাশের মাটিও কাঁপছিল, কবরস্থানের গাছগুলো অস্বাভাবিকভাবে দুলছিল। মনে হচ্ছিল অনেক বড় ঝোড়ো হাওয়া কবরস্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি রক্তে মাংসে গড়া এক মানুষ, এসব জিনিস দেখলে কারো মন ঠিক থাকবে না। কিন্তু তখনই আমার সেই কথা মনে পড়ে গেল, আমি এক জীবিত লাশ, আমার এসব সহ্য করতেই হবে, আর কোনো অবস্থাতে ভয় পাওয়া যাবে না, যেটা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে। তিনি আমাকে এও বলেছিলেন যে এই সময়টা খুব খারাপ একটা সময়, কিন্তু খুব একটা দীর্ঘ সময় নয়। তুই সাহস রাখবি, তাহলেই অনেক কিছু পাবি। আমিও ওস্তাদের কথা মাথায় রেখেছিলাম। আমাকে সেই রাতে অনেক রকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কখনো বিকৃত মুখ নিয়ে আমার একেবারে মুখের কাছে এসে হো হো করে হাসছিল, কখনো কবর থেকে লাশ বেরিয়ে আমাকে ধরতে আসছিল, পেছন থেকে আমার মায়ের কণ্ঠে কেউ আমাকে ডাকছিল। আমি সব কিছু উপেক্ষা করে সেই কবরের ওপরে বসে এক মনে সেই মন্ত্র পড়তে লাগলাম। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিলাম। যখনই চোখ খুলছিলাম তখনই ভয়ানক কিছু আমার চোখের সামনে আসছিল। একবার চোখ খুলে দেখলাম বিশাল আকৃতির একটা সাপ আমার দিকে ধেয়ে আসছে। কবরের মাটি চিরে সে যেন বেরিয়ে আসছে, তার অসম্ভব বড় একটা মুখ হা করে আমার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল এই আমাকে গিলে ফেলবে। তার চোখগুলো লাল আগুনের মতো ঝলকাচ্ছিল। সে একেবারে আমার কাছে এসে আমাকে মুখের ভেতরে গিলে নেওয়ার চেষ্টা করলো। আমি এটা দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে সেখানেই মন্ত্র পড়া বন্ধ করে দিলাম। আমি উঠে দৌড় দিব, এমন সময় আমার ভেতর থেকে এক সত্তা বেরিয়ে এলো আর আমাকে ফিসফিস করে বলল, ভুলেও এই কাজ করিস না। তুই যদি এইখান থেকে পালিয়ে যাস তুই এখনই মারা যাবি। তাই আমি নিজের সত্তার কথায় মন দিলাম এবং সাহস রেখে সেখানে বসে পড়লাম। আবারও মন্ত্র পড়তে লাগলাম। এভাবে মন্ত্র পড়তে পড়তে ফজরের আজান কানে আসলো। ফজরের আজান কানে আসার সাথে সাথেই সবকিছু যেন মিলিয়ে গেল।
কবরস্থানটা ঠিক আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। আমি সেখানেই বসেছিলাম এবং আমার মন্ত্র আজান দেওয়ার সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছিলাম। আজান শেষে সব পরিস্থিতি যখন স্বাভাবিক দেখতে পেলাম, আমি সেখান থেকে চলে এলাম। আমি সরাসরি আমার ওস্তাদ মাধব সাধুর কাছে গিয়ে দাঁড়ালাম এবং গতকাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনা আমি মাধব সাধুর কাছে বললাম। মাধব সাধু আমার প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনলেন। তারপরে তিনি এক উজ্জ্বল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমার শিক্ষা বিফলে যায়নি। আমি তোকে যে বুঝ দান করেছিলাম এটা আমার বিফলে যায়নি। অনেকে আছে যারা এই সাধনা করতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছে। আমি যখন তন্ত্রবিদ্যা শিখছিলাম আমার ওস্তাদের কাছ থেকে, তখন আমরা 7 জন শিখতে গিয়েছিলাম। 7 জনের ভেতরে শুধু আমি একাই বেঁচে আছি। আর আমার প্রথম শিষ্য হিসাবে তুই হলি, যে প্রথমবারই এই জিনিসটাতে বিজয় লাভ করেছিস। এখন থেকে আমার কাছে শিক্ষা নেওয়ার মতো তোর আর কিছুই নেই। এর পরের রাস্তাগুলো তুই নিজে নিজেই বুঝতে পারবি। তুই জানিস না তুই কত বড় একটা কাজ করেছিস। আসল কথা কি, কোনো শিক্ষাগুরু কখনো কোনো কিছু শিক্ষা দিতে পারে না। আমি শুধু তোর হাত ধরে সেই রাস্তাটা তোকে দেখিয়ে দিতে পারি, কিন্তু রাস্তার পথ চলাটা সম্পূর্ণ তোর উপরে নির্ভর করে। আর এই রাস্তার প্রতিটা ধাপে ধাপে বিপদ, যেটা তুই উত্তীর্ণ করেছিস। এরপর থেকে আমার কাছে আসা তোর আর কোনো প্রয়োজন নেই। তুই নিজেই এবার নিজেকে রক্ষা করতে পারবি। এই বলে মাধব সাধু আমাকে বললেন, আমি চলে যাচ্ছি। এরপর থেকে তুই আমাকে আর কখনো খোঁজার চেষ্টা করবি না। যদি বিশেষ কোনো দরকার পড়ে তাহলে আমি নিজেই তোর সাথে দেখা করব। এই বলে ওস্তাদ আমার কাছ থেকে বিদায় নেয়। আমিও নিজের বাড়িতে ফিরে আসি। এরপর থেকে শুরু হয় আমার তন্ত্র সাধনা। আমি নিজের বাড়িতে একটা ঘর তৈরি করেছিলাম। আমার বাপদাদার অনেক সয় সম্পত্তি ছিল। এই কথাটা বলার কারণ তুই একটু পরেই বুঝতে পারবি। আমি নিজের বাড়িতে একটা আলাদা ঘর তৈরি করেছিলাম, যেখানে আমি প্রতিনিয়ত নিজের তন্ত্র সাধনা করতাম। এরই মাঝে বলতে ভুলে গিয়েছি, যেদিন মাধব সাধু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। আর আমার ঘুমের ভেতরেই এক অস্বাভাবিক স্বপ্ন আমি দেখতে পেয়েছিলাম। আমি স্বপ্নে দেখলাম অনেক দূর থেকে কালো আলখাল্লা পরা কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। সে আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর আমাকে বলল, আরজি করুন, আপনি কি চান আমার কাছ থেকে? আমাকে কেন গতকাল আহ্বান জানিয়েছিলেন? আমি এখন আপনার আনুগত স্বীকার করে নিয়েছি। এখন থেকে আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করতে বাধ্য। এই বলে সেই জিনিসটা আমার কাছ থেকে চলে গেল। আর সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথেই আমার মনে হলো, কেননা আমি আমার বিদ্যাটা আরো একবার প্রয়োগ করি আর জানার চেষ্টা করি যে আমি একটু আগে যে স্বপ্ন দেখলাম, কিংবা আমি এতদিন যে জিনিসটার জন্য তপস্যা করেছিলাম সেটা সত্যি হয়েছে কিনা। যেই ভাবা সেই কাজ। আমি ঘরের ভেতরে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে নিজের তন্ত্রবিদ্যা চর্চা করা শুরু করলাম। ঠিক আগের মতোই বাতাস ভারী হয়ে এলো, কিন্তু আমার মনের ভেতরে কোনো ভয় হচ্ছিল না। আমার মনের ভেতরে হচ্ছিল হয়তো কেউ একজন এসে আমার সামনে দাঁড়াবে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। আমি আমার সামনে একটা কালো অবয়ব দেখতে পেলাম, যেটা হুট করে আমার চোখের সামনে এসে দাঁড়ালো। আমি সামান্য একটু চমকে গিয়েছিলাম, কিন্তু বিশেষভাবে কোনো ভয় পাইনি। সেই জিনিসটা আমার কাছে এসে বসলো আর আমাকে বলল, বলুন আপনার জন্য কি করতে পারি? এত রাতে আমাকে কেন আহ্বান জানিয়েছেন? তখন আমি তার কাছে আমার ঘটে যাওয়া সেই ঘটনাটা বললাম। আমি আর আমার বন্ধু মিলে কিভাবে একটা বাক্স থেকে একটা ভয়ানক জিনকে মুক্ত করে দিয়েছি, আর সে এখন আমার জীবনের পেছনে পড়ে আছে। আমি কিভাবে তার কাছে মুক্তি পেতে পারি। সে আমাকে কিছু প্রক্রিয়া শিখিয়ে দিল আর কিছু বিদ্যা আমাকে শিখিয়ে দিল।
যেটা আমি পূর্ণিমার রাতে এই প্রক্রিয়াগুলো শুরু করি। আর আমাকে এও বলে গেল 24 ঘন্টার জন্য সে আমাকে প্রোটেকশন দিয়ে যাবে। তার আনুগত কিছু জিন দ্বারা আমাকে প্রোটেক্ট করে যাবে, যেন আমি যে জিনটাকে মুক্ত দিয়েছিলাম সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। দেখতে দেখতেই পূর্ণিমার রাত চলে এলো। আর একজন কবিরাজ খুব ভালো করেই জানে কবে পূর্ণিমার রাত, কবে আমাবস্যার রাত। যাই হোক, সেই রাতে আমি সময় নষ্ট না করে নিজের তান্ত্রিক প্রক্রিয়া শুরু করলাম। আমার সে আনুগত জিনের বলে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী আমি চারপাশে আগুন ধরালাম, আর আগুনের মাঝখানে বসে আমি সেই বিদ্যার মন্ত্রগুলো পড়ছিলাম। আর এক মনে ডাগুরাকে ডাকছিলাম, বলছিলাম, তুই কোনো আত্মা নয়, তুই অভিশাপ, তোর নাম আমি ডাকছি। আমার শিকল ভাঙা ভুল হয়েছিল, তুই আবারও ফিরে যা আগুনে, নয়তো ছায়া হয়ে গোটা গ্রাম ধ্বংস করবি। আমি আরো অনেক কিছু বলছিলাম, যেগুলো তোর কাছে এখন বলা আমার সম্ভব হচ্ছে না। এরকম ভাবে কিছুক্ষণ কাটার পরে বাতাস স্তব্ধ হয়ে গেল, আমার চারপাশের আগুন নিভে গেল। এরপর এক ভয়ানক হিমেল ছায়া আস্তে আস্তে আমার সামনে রূপ নিল। একটা পচা মুখ, চোখ নেই, তবুও তাকিয়ে আছে আমার দিকে। তাকে দেখতে এত পরিমাণে বীভৎস আর ভয়ঙ্কর লাগছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার এইসব বিষয়ে একটু একটু অভিজ্ঞতা আছে, যার কারণে আমি ভয় পেলাম না। সে আমাকে কর্কশ কণ্ঠে বলল, তুই আমাকে ডাকলি, তোকে আমি নিয়েই যাব, কোনো অবস্থাতেই ছাড়বো না। তোর বন্ধুগুলোকে নিয়েছি, এবার তোর পালা। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি মন্ত্র চালিয়ে যেতে লাগলাম। গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর কাঁপছিল, কিন্তু হঠাৎ করে আমার চারপাশে কেমন আলো ঝলকানি বুঝতে পারলাম। চোখ খুলতেই দেখতে পেলাম আমার চারপাশের আগুন জ্বলে উঠেছে। ডাগুরা চিৎকার করতে লাগলো, সে অনেক আকুতি মিনতি করতে লাগলো, না, তুই আমাকে বন্দি করতে পারিস না, তুই কোনো অবস্থাতে আমাকে বন্দি করতে পারবি না। তুই কিভাবে এটা শিখলি? আমাকে বন্দি করা অসম্ভব। তুই কোথায় থেকে কি শিখলি যে তোর ওপরে আমি কোনো কিছু করতে পারছি না? আমি নিজের চোখে দেখতে পেলাম আমার সামনের বীভৎস অবয়বটা আস্তে আস্তে শক্তিহীন হয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ছে। আমার আনুগত সেই জিন আর তার সাথে আরো কয়েকটা জিনের উপস্থিতি আমি বুঝতে পারলাম। তারা সকলে মিলে ডাগুরার ওপরে চড়াও হলো এবং তারা সকলে মিলে ধরে ডাগুরাকে একটা টিনের বাক্সর ভেতরে বন্দি করে ফেললো। যখন তাকে ওই টিনের বাক্সর ভেতরে বন্দি করছিল, তখন সে চিৎকার করে বলছিল সে আবারও ফিরে আসবে।